যদি আপনি এখনো পর্যন্ত অন্নপূর্ণা প্রকল্পে আবেদন না করে থাকেন, তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার মাধ্যমে অন্নপূর্ণা প্রকল্পে আবেদন করবেন। ইতিমধ্যে যারা আবেদন করেছে মে মাস এবং জুন মাসে, তারা কিন্তু জুলাই মাসে টাকা পাচ্ছে। প্রায় ১,৯৯,৯২,৩৭৮ জন আবেদনকারী ইতিমধ্যে টাকা পেয়েছে। তো চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন, এবং আপনি যদি এই মাসে আবেদন করে থাকেন তাহলে কবে আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হবে, এবং এই যে জুলাই মাস এবং আগস্ট দুটো মাস সময় রয়েছে আপনার হাতে। যদি আপনি এখনো পর্যন্ত আবেদন না করে থাকেন, কীভাবে আবেদন করবেন, তো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আজকে ভিডিওতে। অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আরেকটি বিষয়, যাদের আবেদন ইতিমধ্যেই বাতিল কিংবা রিজেক্ট করা হয়েছে স্ট্যাটাস চেক করার পর, তো আপনি এই মুহূর্তে আবেদন করতে পারবেন না। যখন আপনি আধার কার্ড নাম্বার এক কথা ইনপুট করে সেভ এবং ড্রাফট অথবা নেক্সটে ক্লিক করবেন, অলরেডি একটা এসএমএস শো হবে যে আপনাদের আধার কার্ড অলরেডি রেজিস্টার রয়েছে। সেটা আপনাদের বর্তমানে একটু অপেক্ষা করতে হবে। পরবর্তীতে কি আপডেট আসে কিংবা এডিট উইন্ডো যদি খুলে দেওয়া হয়, যাদের আবেদন বাতিল হয়েছে তারা কিন্তু পুনরায় আবেদন করতে পারবেন। তবে এই মুহূর্তে আপনি কিন্তু অনলাইনে রিসাবমিট এক কথায় পুনরায় সাবমিট করতে কিন্তু পারবেন না। চলুন দেখে নিচ্ছি আমরা অ্যাপ্লাই প্রসেস। এই যে অনলাইন অ্যাপ্লাই যে লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখানে ক্লিক করলে আপনি কিন্তু সরাসরি অন্নপূর্ণা প্রকল্পের যে পোর্টাল সেখানে আসতে পারবেন। তারপর দেখতেই পাচ্ছেন প্রথমে পাবলিক অ্যাক্সেস সিটিজেন এবং ফ্যামিলি লগ ইন, তার নিচে রয়েছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট চয়েস করুন। যে ব্যক্তির আপনি আবেদন করবেন তার জেলা কী রয়েছে এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটা উল্লেখ করে দিন। তারপর নিচে মোবাইল নাম্বার, তো আপনার সক্রিয় চালু একটি মোবাইল নাম্বার বসিয়ে দিন। এই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। তারপর নিচে ক্যাপচার কোড, যা আপনার সামনে আসবে, যোগ অথবা বিয়োগ অথবা গুণ অথবা ভাগ, তাই অ্যান্সার যা দাঁড়ায় এখানে আপনি অ্যান্সার লিখে দেবেন। তারপর রিকোয়েস্ট ওটিপি, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি উল্লেখ করে দিন। তারপর ভেরিফাই এবং কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করুন। এরপর আমাদের সামনে কিন্তু আবেদন ফর্মটি চলে আসবে। তো প্রথমত রয়েছে হেড অফ ফ্যামিলি, তো আপনার পরিবারের কর্তাকে, আপনার পরিবারের প্রধানকে কিংবা আপনার পরিবারে উপার্জনকারী ব্যক্তিকে তার নাম আপনি উল্লেখ করে দেবেন, হেড অফ ফ্যামিলি নেম। তো আপনার পরিবারে যে কর্তা, আপনার বাবা নাকি আপনার মা নাকি আপনার স্বামী নাকি আপনার শ্বশুর, এক কথা যিনি, সেই ব্যক্তির নাম উল্লেখ করে দিন। আধার কার্ড দেখে আধার কার্ডে যা নামের বানান রয়েছে তাই দেখে এরপর ডেট অফ বার্থ উল্লেখ করে দিন। আধার কার্ডে যা ডেট অফ বার্থ রয়েছে, দিন মাস ইয়ার, তা উল্লেখ করে দিন। পরিবারের কর্তার যদি আধার কার্ডে শুধুমাত্র সাল থাকে, তো আধার কার্ডটি আপনি মাই আধার পোর্টাল থেকে ডাউনলোড করে নেবেন, এবং ডাউনলোড করলে আপনি দিন মাস ইয়ার পেয়ে যাবেন। তারপর বসিয়ে দেবেন। এরপর জেন্ডার, পরিবারের কর্তা হিসেবে আপনি যার নাম উল্লেখ করেছেন তার জেন্ডার কি মেল নাকি ফিমেল নাকি আদার্স, তা উল্লেখ করে দিন। এখানে একটি প্রশ্ন, ধরুন আপনার বিয়ে হয়েছে এবং আপনি, আপনার স্বামী, আপনি এবং আপনার শ্বশুর শাশুড়ি একসঙ্গে রয়েছেন। যদি আপনার সেই পরিবারে আপনার স্বামী কর্তা হয়ে থাকে, স্বামী আপনার পরিবার উপার্জনকারী ব্যক্তি হয়ে থাকে, তো স্বামীর নাম আপনি উল্লেখ করে দেবেন। যদি আপনার শ্বশুর হয়ে থাকে, শ্বশুর নাম আপনি উল্লেখ করে দেবেন, কিংবা শাশুড়ি হলে শাশুড়ির নাম, কিংবা আপনি যদি হয়ে থাকেন তো আপনার নাম, আপনার অ্যাকর্ডিং। কিংবা আপনার বিয়ে হয়নি, তো আপনার পরিবারে বাবা মা, আপনি এবং আপনাদের ভাই বোন প্রত্যেকে রয়েছেন, সেক্ষেত্রে পরিবারের কর্তা আপনার বাবা, তো আপনি আপনার বাবার নাম উল্লেখ করে দেবেন, অথবা যদি মা হয়ে থাকেন মায়ের নাম বসিয়ে দেবেন, তো আপনি আপনার অ্যাকর্ডিং। আর আপনি কিন্তু একটি ফর্মে, যদি আপনার পরিবারে একের অধিক মহিলা থাকে, যোগ্য মহিলা 25 থেকে 60 বছর বয়সের মধ্যে, তো আপনি প্রত্যেকের আবেদন করতে পারবেন একটি ফর্মের মধ্যে। পরিবারে আপনি যতজন মহিলা থাকুন না কেন, আলাদাভাবে আপনি আবেদন করতে হবে না। কিন্তু আপনার পরিবার যদি আলাদা হয়ে থাকে, একদা আপনার বিয়ে হয়েছে, তো আপনার স্বামী আলাদা রয়েছে, আপনি, আপনার স্বামী, আপনাদের বাচ্চা সহকারে আলাদা, এবং আপনার শ্বশুর শাশুড়ি তারা আলাদা রয়েছে, সেক্ষেত্রে আপনি আপনার পরিবার আলাদা হিসেবে আবেদন করতে পারেন। যদি একসঙ্গে থাকে তবুও সমস্যা নেই। তারপর এখান থেকে ক্যাটাগরি, এই যে পরিবারের যে কর্তা তার ক্যাটাগরি কী রয়েছে, আনরিজার্ভ, এক কথায় যে জেনারেল নাকি ইউআরডি ইডাব্লিউএস নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি নাকি পিভিটিজি, তো আপনি ওরা এখন উল্লেখ করে দেবেন। যদি জেনারেল হয়ে থাকে কোনো এসসি এসটি ওবিসি রেকর্ড নেই, তো ইউআর এটি আপনি উল্লেখ করবেন। আর যদি ওবিসি হয়ে থাকে ওবিসি উল্লেখ করবেন, তো আপনি ওরা রেকর্ডিং। তারপর রিলিজিয়ান, পরিবারের যে কর্তা প্রধান আপনি যার নাম এখানে উল্লেখ করেছেন, সেই ব্যক্তির ধর্ম কী রয়েছে, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, ইসলাম, জৈন, শিখ, দেখবেন অথবা আদার্স যা হয়ে দেখেন, তো আপনি ওরা অ্যাকর্ডিং তা উল্লেখ করে দেবেন। এরপর কন্ট্যাক্ট নাম্বার, এখানে আপনি যে ব্যক্তির নাম উল্লেখ করেছেন পরিবারের কর্তা হিসেবে, সেই ব্যক্তির আধার কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন। এখন প্রশ্ন, আপনার পরিবারের কর্তা তার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, সমস্যা নেই। আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিন। তারপর পোস্ট অফিসে গিয়ে এখানে আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নিন, তাহলে কিন্তু হয়ে গেল। অথবা আধার সেন্টারে গিয়েও কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। এখানে একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, যদি লিঙ্ক না থাকে, এবার সেই মোবাইল নাম্বারটি আপনি এই পরিবারের কর্তার আধার কার্ডে লিঙ্ক করে নেবেন, হয়ে যাবে। তারপর নিচে রয়েছে কিন্তু ফ্যামিলি মেম্বার, আপনার পরিবারে টোটাল কতজন মেম্বার রয়েছে, 3 জন নাকি 4 জন নাকি 5 জন, পরিবারের যে হেড, এই হেড সহকারে, এই ব্যক্তি সহকারে, পরিবারের কর্তা সহকারে আপনার পরিবারের টোটাল মেম্বার কতজন রয়েছে। যদি আপনার শ্বশুর শাশুড়ি, আপনার স্বামী এবং আপনি স্ত্রী এবং আপনার বাচ্চা প্রত্যেকে রয়েছে, যতজন হয়ে থাকে 5 হলে 5 উল্লেখ করে দেবেন। কিংবা আপনার পরিবার যদি আলাদা হয়ে থাকে, সেটা আপনার আলাদা পরিবারে কতজন মেম্বার, আপনাদের 3 জন নাকি 4 জন, তা আপনি বসিয়ে দেবেন, আপনি আপনার অ্যাকর্ডিং, পরিবারের কর্তা সহকারে। তারপর নিচে চলে আসবেন ডিসেবিলিটি স্ট্যাটাস, পরিবারের যে কর্তা প্রধান আপনি যার নাম উল্লেখ করেছেন, সেই ব্যক্তি শারীরিক অক্ষম কিনা। যদি শারীরিক অক্ষম হয়ে থাকে, প্রতিবন্ধী হয়ে থাকেন, তো আপনি ইয়েস করবেন। তারপর এখানে নিচে সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দেবেন,
কত পার্সেন্টেজ সার্টিফিকেটের মধ্যে আপনি পেয়ে যাবেন তা উল্লেখ করে দেবেন। যদিও এই দুটো ঘর এক্সট্রা মার্ক নেই, আপনি যদি ফাঁকা রাখেন সমস্যা নেই। যদি আপনার জানা থাকে সার্টিফিকেটের মধ্যেই পেয়ে যাবেন আপনি পার্সেন্টেজ, কত পার্সেন্ট রিসিভেল, এর পাশাপাশি সার্টিফিকেট নাম্বার। যদি আপনি উল্লেখ না করেন সমস্যা নেই। এখানে আপনি শুধুমাত্র সার্টিফিকেটটিকে আপলোড করে দেবেন 50 কেবি থেকে 200 কেবির মধ্যে জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফাইলে আপলোড ফাইলে ক্লিক করে। আর যদি পরিবারের যে প্রধান কিংবা কর্তা তিনি যদি শারীরিক অক্ষম না হয়ে থাকে, প্রতিবন্ধী না হয়ে থাকে, নো এই বক্সে আপনি টিকমার্ক করে দেবেন। তারপর পরিবারের যে কর্তা তার আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর আপলোড ফাইলে ক্লিক করে আধার কার্ডটিকে আপলোড করে দেবেন 200 কেবির মধ্যে জিপিজি অথবা পিডিএফ অথবা পিএনজি ফাইলে। যদি আপনি আধার কার্ড কেটে নেন, অনেকের রয়েছে আধার কার্ড কিন্তু নিচের যে একটা সাইডটি সেটা কেটে নেয়, তাহলে আপনি বোথ সাইড ফ্রন্ট এবং ব্যাক দুটোকেই স্ক্যান করে আপলোড করতে হবে। আর আপনার আধার কার্ড যদি লম্বা থেকে আপনি কাটেননি, তো আপনি ফ্রন্ট পেজ প্রথমের পেজটিকেই একটা ফটো তুলি অথবা আপনার এখনই স্ক্যান করে আপলোড করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন অ্যাড্রেস। তো এই যে পরিবারের যে কর্তা তার অ্যাড্রেস কী রয়েছে, ঠিকানা পারমানেন্ট অ্যাড্রেস কী রয়েছে আপনার পরিবারের, তো এখানে পারমানেন্ট অ্যাড্রেস উল্লেখ করে দেবেন, স্থায়ী ঠিকানা, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওয়ার্ড যা যা রয়েছে আপনাদের। যদি আপনি পৌরসভায় থাকেন তো আপনার পৌরসভা নাম, ওয়ার্ড নং। যদি আপনি গ্রামে থাকেন ভিলেজ, পোস্ট, এবার পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড আপনি বসিয়ে দেবেন। তারপর আপনি আবেদন করার সময় প্রথমে আমরা ডিস্ট্রিক্ট উল্লেখ করছি, সেটা আমরা ডিস্ট্রিক্ট চলে আসছি। এখান থেকে আমরা কী করবো, এরিয়া টাইপ। তো আপনি কোন এরিয়ায় বসবাস করে দেখেন, রুরাল নাকি আরবান। রুরাল মানে কিন্তু গ্রাম পঞ্চায়েত কিংবা ব্লক এরিয়া, এবং আরবান মানে কিন্তু শহর এলাকা। তো আপনি আপনার অ্যাকর্ডিং রুরাল গ্রাম এলাকা নাকি আরবান শহর এলাকায় বসবাস করে দেখেন তা আপনি উল্লেখ করে দেবেন। তারপর এখান থেকে আপনি আপনার পিনকোড উল্লেখ করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আপনি পিনকোড যা হয়ে দেখেন তা বসিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি আপনার পোস্ট অফিস কী রয়েছে দেখতেই পাচ্ছেন যা হয়ে দেখে তা উল্লেখ করবেন। তারপর এখান থেকে আপনি আপনার পুলিশ স্টেশন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, আপনার অ্যাকর্ডিং লিস্ট থেকে খুঁজে নেবেন। তারপর এখান থেকে আপনার ব্লক অথবা মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা পৌরসভা কী রয়েছে দেখতেই পাচ্ছেন তাও আপনি উল্লেখ করে দেবেন। তারপর আপনি গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নং কী রয়েছে, এখান থেকে আপনি গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নং যা হয়ে দেখেন তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে ভোটার কার্ড ডিটেলস, পরিবারের কর্তার ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। একই রকম নিচে আপলোড ফেলে ক্লিক করে ভোটার কার্ডটি আপলোড করে দেবেন। এবং যে অ্যাসেম্বলি পার্ট নং এগুলো যদিও অপশনাল, যদি আপনি জানা থাকে তো উল্লেখ করে দেবেন, ফাঁকা রাখলে আপনার আবেদন কিন্তু অ্যাপ্রুভ হবে। তারপর সেভ এবং ড্রাফট এখানে আপনি ক্লিক করুন, আবেদন সেভ হয়ে যাবে। তারপর নেক্সটে আপনি ক্লিক করুন, পরবর্তী পেজটি চলে আসবে। এরপর বলা হয় যে কিন্তু পরিবারের যে কর্তা সেই পরিবারের কর্তার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে কিনা, যদি থাকে আপনি ইয়েস করবেন। এবং কোন ক্যাটাগরি রেশন কার্ড, অন্তর্দয় নাকি পিডাব্লিউএস নাকি এসপিডাব্লিউএস নাকি আর কিছু 1 নাকি 2 নাকি নন সাবসিডি জেনারেল, যেটি হয়ে থাকে সেটি আপনি এখান থেকে উল্লেখ করবেন। এরপর পরিবারের কর্তার ডিজিটাল রেশন কার্ড নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। যদি পরিবারের কর্তার ডিজিটাল রেশন কার্ড না থাকে তা আপনি নো করে দেবেন, সমস্যা নেই। তারপর আপনি সেভ ড্রাফে ক্লিক করে নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে বলা হয়েছে কিন্তু আপনাদের পরিবারে কি 3টি বা তার বেশি পাকা ঘর কিংবা রুম রয়েছে কিনা। যদি আপনার পরিবারে 3টি বা তার বেশি পাকা রুম থাকে সেটা আপনি ইয়েস করবেন, আর যদি না থাকে নো আপনি করে দেবেন। তারপর বলা হয়েছে আপনার পরিবারে কি নিজস্ব নিজের নামে কোনো জমি রয়েছে কিনা, যদি থাকে সেটা আপনি ইয়েস করবেন। সেটা যে কোনো জমি হতে পারে, বাস্তু অথবা আপনাদের যে বাড়ির ভিটে সে বাড়ি ভিটে হতে পারে, যে কোনো। যদি পরিবারের কর্তার নামে কোনো জমি থাকে তা আপনি এটা ইয়েস করবেন, এবং কতগুলো জমির পরিমাণ তা আপনি এখানে ডেসিমেলে উল্লেখ করে দেবেন। অথবা আপনার পরিবারে ধরুন যে 5 জন মেম্বার, তো 5 জন মেম্বারের নামে যে জমি থাকে টোটাল আপনি যোগ করবেন, যোগ করে যা দাঁড়ায় তা আপনি উল্লেখ করে দেবেন। আর যদি জমি না থাকে নো আপনি করে দেবেন, তো আপনি ডেসিমেলে উল্লেখ করে দেবেন। যদি আপনার জমি থেকে পরিবারের কর্তা কিংবা পরিবারের বাকি সদস্য প্রত্যেকের তো প্রতিটি জমির পরিমাণ যোগ করে আপনি এখানে তা উল্লেখ করে দেবেন যা হয়ে থাকে। তারপর নিচে বলা হয় যে কিন্তু আপনার পরিবারে কি 4 চাকা কিংবা 4 চাকা বিশিষ্ট যানবাহন রয়েছে কিনা। সেক্ষেত্রে আপনাদের যে ট্রাক্টর সেটা হতে পারে। যদি আপনাদের পরিবারে 4 চাকা কমার্শিয়াল একবারে 4 চাকার গাড়ি থাকে তো আপনি ইয়েস করবেন। এরপর কটি গাড়ি রয়েছে, 2টো নাকি 4টি নাকি 1টি তা আপনি উল্লেখ করে দেবেন। এবং যদি গাড়ি আপনাদের পরিমাণ 2টো কিংবা 3টে কিংবা 4টা হয়ে থাকে তা আপনি যে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার তা কমা দিয়ে এখানে বসিয়ে দেবেন। আর যদি 1টি থাকে তো 1টি গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবেন। আর যদি আপনার পরিবারে 4 চাকা গাড়ি না থাকে কিংবা ট্রাক্টর না থাকে, দেখতেই পাচ্ছেন ইনক্লুডিং ট্রাক্টর, জিপস যদি থাকে তো ওগুলো আপনি উল্লেখ করে দেবেন, আর নাহলে আপনি নো করে দেবেন। তারপর বলা হয়েছে কিন্তু হেলথ ইন্স্যুরেন্স, তো পরিবারের কর্তার নামে কি কোনো স্বাস্থ্য বিমা রয়েছে কিনা। যদি স্বাস্থ্য বিমা থাকে পরিবারের কর্তার নামে এটা আপনি ইয়েস করবেন। এরপর ইন্স্যুরেন্স টাইপ সেটা গভর্নমেন্ট নাকি প্রাইভেট, যদি গভর্নমেন্ট হয়ে থাকে গভর্নমেন্ট সিলেক্ট করবেন। আর যদি প্রাইভেট হয়ে থাকে এখান থেকে আপনি প্রাইভেট উল্লেখ করে দেবেন, তাহলে বাকি ঘরগুলো আপনি ফিল আপ করতে হবে না। যদি গভর্নমেন্ট হয়ে থাকে সরকারি তো এটা আপনি গভর্নমেন্ট করে দেবেন। এরপর গভর্নমেন্ট স্কিম যদি স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে নাম থাকে পরিবারের কর্তার নাম, এটা আপনি ইয়েস করে দেবেন। তারপর এখানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর সেভ ড্রাফে ক্লিক করবেন, ডাটাগুলো সেভ হয়ে যাবে। তারপর নেক্সটে আপনি ক্লিক করবেন। তো সেভ ড্রাফে ক্লিক করতে কী সুবিধা হবে, যদি আপনি পরবর্তীতে আবারও আপনি আবেদন এই মুহূর্তে বাদ দিয়ে পরবর্তীতে আপনি আবেদন করবেন, তো সেভ ড্রাফট করলে পরবর্তীতে আপনি আবারও সেই মোবাইলের মধ্যে লগ ইন করতে যতদূর পর্যন্ত আপনি সেভ ড্রাফট করে রেখেছেন ততদূর পর্যন্ত আপনার ফর্ম ফিল আপ করা থাকবে, আপনার ফিল আপ করতে হবে না। তাই সেভ ড্রাফট করতে বলা হচ্ছে, বারবার আমি আপনাদের বলছি। তারপর পরবর্তী পেজ চলে আসবে, দেখতেই পাচ্ছেন ইনকাম এবং প্রফেশন, পরিবারের যে কর্তা তিনি কি কোনো রকম ট্যাক্স পে করে কিনা। এবং যারা এক কথা অনেকে প্রশ্ন করেছেন যে দাদা আমি টাকা পাইনি কিংবা আমার মা টাকা পায়নি ইত্যাদি, সেক্ষেত্রে আপনারা আবারও এটাও জানাচ্ছেন যে আপনারা ইনকাম ট্যাক্স এটা ইয়েস করে দিয়েছেন। যদি আপনি ইনকাম ট্যাক্স ইয়েস করে দেন তাহলে আপনি তো টাকা পাবেন না, কেননা আপনি আয়কর দিচ্ছেন এই মুহূর্তে। যদি ভুলবশত আপনি ভুলটি করে থাকেন তাহলে কিন্তু কিছু করার নেই এই মুহূর্তে। যদি পরবর্তীতে এডিট অপশন দিয়ে দেখে তাহলে আপনি এডিট করতে পারবেন।
যদি আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, ইনকাম ট্যাক্সের আওতায় রয়েছেন, আপনি আয়কর প্রদান করে থাকেন পরিবারের কর্তা, তা আপনি ইয়েস করবেন, আর না হলে আপনি নো করে দেবেন যেহেতু করে না। যদি প্যান কার্ড থাকে আপনি ইয়েস করবেন এবং নিচে প্যান কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন পরিবারের যে কর্তা সেই পরিবারের কর্তার। আর যদি প্যান কার্ড না থাকে নো আপনি করে দেবেন। এরপর আপনার পরিবারের মান্থলি একটা অ্যানুয়াল ইনকাম উল্লেখ করতে হবে, বাৎসরিক আয় কত রয়েছে। তো আপনি পরিবারের বাৎসরিক আয় যা হয়ে থাকে তা আপনি বসিয়ে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে আপনি পরিবারের কর্তাকে কোনো রকম গভর্নমেন্ট সেক্টর কিনা, সরকারি ক্ষেত্রে চাকরি করে কিনা, অথবা যে একটা স্যালারি ভার্সন প্রাইভেট সেক্টরে, অথবা সেলফ এমপ্লয় সেটা বিজনেসম্যান, অথবা এন্টারপ্রিনার, অথবা পার্ট টাইম জব করে থাকে, অথবা মাইগ্রেট লেবার, একটা পরিযায়ী শ্রমিক, নাকি আপনাদের যে একটা আর্টিসিয়ান অথবা ফার্মার, যদি ফার্মার হয়ে থাকে কৃষকের মধ্যে পড়ে থাকে এই বক্সে আপনি টিকমার্ক করবেন। যদি আনএমপ্লয় একটা শিক্ষিত কিন্তু বেকার তাহলে আপনি আনএমপ্লয় এটা উল্লেখ করে দেবেন। যদি এই সমস্ত লিস্টের মধ্যে না থাকে আদার্স আপনি উল্লেখ করে দেবেন। কিংবা আপনি একসঙ্গে কিন্তু অসংখ্য অপশন সিলেক্ট করতে পারবেন, যে সমস্ত কাজ তিনি করে থাকেন আপনি আপনার এখনই এখান থেকে উল্লেখ করে দেবেন। তারপর শিক্ষিত যোগ্যতা, আপনার পরিবারের যে কর্তা তার শিক্ষিত যোগ্যতা কত রয়েছে এখান থেকে আপনি উল্লেখ করে দেবেন। এক কথা লিটারেট, যদি এক কথা শুধুমাত্র সিগনেচার পারে এটা উল্লেখ করে দেবেন। যদি মাধ্যমিকের নিচে হয়ে থাকে এটা আপনি উল্লেখ করবেন, যে মাধ্যমিক কিংবা মাধ্যমিক পাস করে থাকে এটা আপনি উল্লেখ করবেন, অথবা উচ্চ মাধ্যমিক পাস করলে এটা উল্লেখ করে দেবেন, অথবা গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন, অথবা পোস্ট গ্র্যাজুয়েশন হলে এটা, ডক্টর অথবা পোস্ট ডক্টর, অথবা তার থেকেও উচ্চতর হাইগার, তাহলে আপনি এটা উল্লেখ করবেন। যেহেতু তিনি মাধ্যমিকের নিচে সেক্ষেত্রে আমি এটা লোয়ার দ্যান 10 এটা উল্লেখ করে দিলাম। এরপর বলা হয় যে কিন্তু পরিবারের যে কর্তা তিনি কি এমএলএ বা এমপি কিংবা আরবান কিংবা লোকাল বডিজ কিংবা পঞ্চায়েত লোকাল বডিজ বর্তমান কিংবা প্রাক্তন আগে এরকম কোনো সদস্য পদে ছিল কিনা। যেহেতু ছিল না পরিবারের কর্তা এটা আমি নো করে দিলাম। যেহেতু পরিবারের কর্তা কোনো গভর্নমেন্ট এখন জব করেনি এবং বর্তমানে পেনশন পাচ্ছে না তাই নো করে দিলাম। যদি পরিবারের কর্তা আগে জব করতে বর্তমানে পেনশন পাচ্ছে তাহলে আপনি ইয়েস করে দেবেন, নাহলে নো করে দেবেন। পরিবারের কর্তা যদি জিএসটির আওতায় থাকে, একটা জিএসটি রেজিস্টার রয়েছে তার, তাহলে আপনি এটা ইয়েস করবেন এবং জিএসটি নাম্বার যে রয়েছে তা উল্লেখ করে দেবেন। যেহেতু নেই সেটা আমি এটাও নো করে দিলাম। তারপর সেভ ড্রাফট, সেভ ড্রাফটে আমরা ক্লিক করে দেবো, এই সমস্ত ডাটা আমাদের সেভ হয়ে যাবে। তারপর নেক্সট এখানে আমরা ক্লিক করব। তো পরবর্তী স্টেপ চলে আসবে, বলা হয় যে কিন্তু পরিবারের যে কর্তা তিনি কি কেয়াতে সিএতে অ্যাপ্লাই করেছে কিনা নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়ার জন্য। যদি নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়ার জন্য অ্যাপ্লাই করে থাকে তাহলে অ্যাপ্লাই করবেন। যদি সার্টিফিকেট ইস্যু হয়ে যায়, এক কথায় অলরেডি অ্যাপ্লাই করেছেন সার্টিফিকেট পেয়েছে তাহলে আপনি ইস্যু। আর যদি অ্যাপ্লাইও করেনি এবং তার দরকারও নেই, যেহেতু তিনি এক কথায় ভারতের নাগরিক আগে থেকে জন্মসূত্রী, তার নট অ্যাপ্লিকেবল, এটা আপনি করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু এশিয়ার থেকে যদি এই অ্যাপ্লিকেন্ট এক কথা যে আবেদনকারী হেড অফ ফ্যামিলি আমরা যার নাম উল্লেখ করলাম, এই ব্যক্তি যদি এশিয়ার থেকে বাতিল হয়ে যায় তার নাম এবং ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকে তাহলে আপনি ইয়েস করবেন। এশিয়ার থেকে নাম বাতিল এবং ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে ইয়েস করবেন। আর যদি এশিয়ার থেকে নাম বাতিল হয়নি এবং ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেনি নো আপনি এটা করে দেবেন। তো আমরা যেহেতু এটা দরকারই নেই আমরা কি করব, নট অ্যাপ্লিকেবল এটা আমরা করে দেবো। আমাদের নাম যেহেতু একদা এশিয়ার থেকে বাতিল হয়নি তো এটা আমরা নট অ্যাপ্লিকেবল এটা আমরা করে দিচ্ছি। তো আপনি সরাসরি নেক্সট এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, পরিবারের কর্তা আপনি যার নাম উল্লেখ করেছেন পরিবারের হেড, সেই পরিবারের কর্তা কি কোনো গভর্নমেন্ট স্কিমে টাকা পাচ্ছে কিনা, কোন ডিবিটির মাধ্যমে, যদি পেয়ে থাকে আপনি ইয়েস করবেন এবং কোন কোন স্কিমে টাকা পেয়েছে এখান থেকে আপনি সার্চ করবেন। ধরুন যদি কৃষক বন্ধু পেয়ে থাকে, কৃষক বন্ধু লিখে আপনি সার্চ করতে কৃষক বন্ধু চলে আসবে। এরপর আপনি কি চান কি সেই কৃষক বন্ধুর সুবিধা থেকে আপনার নাম বাতিল করতে, একটা প্রত্যাহার করতে, আপনি ভুলেও এটা নো একটা ইয়েস করবেন না। ইয়েস করলে কিন্তু এই কৃষক বন্ধু থেকে আপনার নাম বাতিল হয়ে যাবে। তো এটা আমরা এখান থেকে নো যে রয়েছে নো আমরা করে দেবো। তারপর যদি আরও কোনো স্কিমে টাকা পেয়ে থাকে এটা আনাদার স্কিম, এখানে আপনি ক্লিক করবেন। ধরুন পিএম কিষাণ আমরা এখানে সার্চ করছি, প্রধানমন্ত্রী দেখতেই পাচ্ছি যে পিএম কিষাণে কোনো স্কিম কিন্তু নেই, তো আমরা সেটা ফাঁকা রাখবো। যদি কোনো একদায় ধরুন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তো লক্ষ্মীর ভাণ্ডারকে আপনি এখানে সার্চ করবেন, আপনার সামনে চলে আসবে এবং আপনি কি চান যে লক্ষ্মীর ভাণ্ডার বাতিল করতে, যদি বাতিল করতে চান ইয়েস করবেন, আর যদি বাতিল করতে না চান নো করবেন। ইয়েস নো এটা করলে কিন্তু সমস্যা নেই। লক্ষ্মীর ভাণ্ডার যেহেতু আপনি অন্নপূর্ণা প্রকল্পে আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাই এই ক্ষেত্রে আপনাদের ইয়েস নো করলে কিন্তু সমস্যা নেই। কিন্তু আপনি কৃষক বন্ধু পেয়ে থাকেন এবং সেটা যদি আপনি ইয়েস করে দেন তাহলে আপনার কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে। এক কথা আপনার যে কৃষক বন্ধু প্রকল্প থেকে নাম বাতিল হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি কৃষক বন্ধু সুবিধা পাবেন না। এছাড়া আপনি যদি কোনো স্কিমের আরও টাকা পেয়ে দেখেন সেটা আপনাদের জয় জোয়ার কিংবা লোক প্রসার ইত্যাদি কিংবা কোনো প্রকল্পের টাকা, তো আপনি এটা এখান থেকে উল্লেখ করে দেবেন, অথবা কোনো স্কলারশিপের টাকা। আর যদি কোনো স্কিমের টাকা না পেয়ে থাকে এটা আপনি এখান থেকে নো করে দেবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে সেভ ড্রাফট, এই সেভ ড্রাফটে আপনি ক্লিক করুন। তো সেভ ড্রাফটে ক্লিক করতে আমাদের কিন্তু আবেদন কমপ্লিট, একটা প্রথম স্টেপ যে হেড অফ ফ্যামিলি তার তথ্য আমরা অ্যাড করলাম। এরপর আমরা চলে যাবো মেম্বার 2-তে। এখন আপনি মেম্বার 2-তে আপনি কার নাম রাখবেন, যদি সেই ব্যক্তি অ্যাডাল্ট হয়ে থাকে 18 বছরের ঊর্ধ্বে অ্যাডাল্ট আপনি সিলেক্ট করুন, যদি সেই ব্যক্তি চাইল্ড হয়ে থাকে শিশু হয়ে থাকে 18 বছরের নিচে চাইলে আপনি উল্লেখ করে দেবেন। যদি এখানে আপনি আপনার বাবার নাম উল্লেখ করে দেখেন, এখন আপনি আপনার মায়ের নাম, তারপর বাকি যে সন্তান রয়েছে সদস্যরা তাদের নাম বসিয়ে দেবেন। এই আপনি বসিয়ে দেবেন। এখন একই রকমভাবে দ্বিতীয় ব্যক্তির নাম উল্লেখ করুন আধার কার্ড দেখে দেখে। তারপর সম্পর্ক, এখানে আপনি পরিবারের কর্তা হিসেবে যার নাম উল্লেখ করেছেন, এখন দ্বিতীয় ব্যক্তি দিয়ে আপনি যার নাম বসালেন এখানে এই ব্যক্তি এবং এই ব্যক্তির সম্পর্ক কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। যদি এই ব্যক্তি এবং এই ব্যক্তির স্বামী স্ত্রী হয়ে থাকে সরাসরি আপনি এখান থেকে স্পাউস এটা উল্লেখ করে দেবেন, সমস্যা শেষ। স্বামী স্ত্রী স্পাউস মানে কিন্তু। আর যদি এই ব্যক্তি দ্বিতীয় মেম্বার যিনি তিনি যদি এই ব্যক্তির বাবা হয়ে থাকে, এক ধরনের ইনি বাবা এবং ইনি একজন মেয়ে, তাহলে আপনি ডটার উল্লেখ করে দেবেন সম্পর্ক। যদি এই ব্যক্তি বাবা হয়ে থাকে, এই ব্যক্তি দ্বিতীয় মেম্বার যদি একজন ছেলে হয়ে থাকে সন উল্লেখ করে দেবেন। তো আপনি আপনার রেকর্ডিং যা হয়ে থাকে সম্পর্ক তা বসিয়ে দিন। তারপরে একই রকমভাবে দ্বিতীয় ব্যক্তিতে আপনি যার নাম উল্লেখ করেন মেম্বার 2-তে তার ডেট অফ বার্থ, তার জেন্ডার কী রয়েছে এখান থেকে আপনি তা উল্লেখ করে দিন
একরকমভাবে তার ক্যাটাগরি কী রয়েছে, ইউআর নাকি এসসি এসটি ওবিসি যা হয়ে থাকে তা উল্লেখ করুন। এরপর দ্বিতীয় মেম্বারে আপনি যার নাম উল্লেখ করেন তার ধর্ম কী রয়েছে তা উল্লেখ করে দিন। তারপর আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মেম্বার টুর যারা আপনি নাম উল্লেখ করেছেন তার আধার কার্ডে সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দিন। যদিও এটা স্ট্যাম্প মার্ক নেই, তো আপনি যেকোনো একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং সেই মোবাইল নাম্বার যদি লিঙ্ক করা না থাকে লিঙ্ক করে নেবেন। এবং একই রকম যদি শারীরিক অক্ষম হয়ে থাকে দ্বিতীয় মেম্বার, তো ইয়েস করে সার্টিফিকেট আপলোড করে দেবেন, না হলে নো করে দেবেন। তারপর দ্বিতীয় মেম্বারে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর আধার কার্ডটি আপলোড করে দেবেন, চুজ ফিলে ক্লিক করে। এরপর যদি ভোটার কার্ড থাকে তো ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন এখানে এবং ভোটার কার্ডটি আপলোড করে দেবেন। যদি অ্যাসেম্বলি পার্টনার জানা থাকে উল্লেখ করবেন, অথবা আপনি ফাঁকা রাখবেন, সমস্যা নেই। তারপর সেভ ড্রাফে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। তারপর নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী স্টেপ চলে আসবে একই রকম, পরিবারের যে দ্বিতীয় মেম্বার তার কোনো রকম স্বাস্থ্য বিমা রয়েছে কিনা, স্বাস্থ্যসাথী কার্ড কিংবা ইত্যাদি সরকারি কিংবা বেসরকারি যদি থাকে আপনি ইয়েস করবেন, সেটা গভর্নমেন্ট নাকি প্রাইভেট এবং সেটা কোন স্কিম তা উল্লেখ করে দিন। এরপর সেই স্বাস্থ্য কার্ডের নাম্বারটি উল্লেখ করে দিন। তারপর সেভ ড্রাফট এখানে আপনি ক্লিক করুন, ডাটা আপনার সেভ হয়ে যাবে। তারপর নেক্সটে আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজে চলে আসবে। একই রকম মেম্বার টুতে আপনি যার নাম উল্লেখ করেছেন সেই ব্যক্তিকে আয়কর প্রদান করে কিনা কিংবা ইনকাম ট্যাক্সের মধ্যে রয়েছে কিনা, যদি থাকে প্রফেশনাল ট্যাক্স অথবা ইনকাম ট্যাক্স পে করে থাকে তো আপনি ইয়েস করবেন। দ্বিতীয় মেম্বার না হলে আপনি নো করে দেবেন। দ্বিতীয় মেম্বার যদি প্যান কার্ড থাকে ইয়েস করবেন। এরপর আপনি প্যান কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, আর না থাকলে আপনি নো করে দেবেন। তারপর দ্বিতীয় মেম্বার কোনো গভর্নমেন্ট অথবা প্রাইভেট নাকি একদা সেলফ এমপ্লয় নাকি পার্ট টাইম জব নাকি মাইগ্রেট লেবার, একদা পরিযায়ী শ্রমিক নাকি ফার্মার নাকি আনএমপ্লয় নাকি আদার্স, যেদিকে থেকে আপনি এখানে অ্যাকর্ডিং তা উল্লেখ করে দেবেন। এবং মেম্বার টুতে আপনি যার নাম উল্লেখ করেছেন তার শিক্ষিত যোগ্যতা কী রয়েছে একইরকমভাবে আপনি এখানে অ্যাকর্ডিং যা হয়ে থাকে তা উল্লেখ করে দিন। এবং একই রকম এটা এক্ষেত্রেও বলা হয়েছে কিন্তু দ্বিতীয় মেম্বার কি কোনো রকম বর্তমান কিংবা প্রাক্তন আগে মিনিস্টার কিংবা এমপি বা এমএলএ কিংবা আরবান লোকাল বডি অথবা পঞ্চায়েত লোকাল বডির গ্রাম পঞ্চায়েত সদস্য অথবা পঞ্চায়েত সদস্য বা প্রধান ইত্যাদি ছিল কিনা, যদি থাকে ইয়েস করবেন, আর যদি না থাকে আপনি নো করে দেবেন, বর্তমান অথবা প্রাক্তন যে কোনো ক্ষেত্রে। এরপর একই রকম যদি গভর্নমেন্ট সেক্টরে কাজ করে থাকে বর্তমানে পেনশন পাচ্ছে তো ইয়েস করবেন। দ্বিতীয় মেম্বার যে না হয়ে থাকে নো আপনি করে দেবেন। একই রকম মেম্বার টুতে আপনি যার নাম উল্লেখ করেছেন তিনি যদি জিএসটি দিয়ে থাকে জিএসটি রেজিস্ট্রেশন রয়েছে ইয়েস করবেন, জিএসটি নাম্বার বসিয়ে দেবেন, আর না হলে আপনি নো করে দেবেন। তারপর সেভ ড্রাফে আপনি ক্লিক করবেন। তারপর নেক্সটে আপনি ক্লিক করুন। পরবর্তী স্টেপ চলে আসবে একই রকম, মেম্বার টুতে আপনি যার নাম উল্লেখ করেছেন তিনি কি কেয়াতে অ্যাপ্লাই করেছে কিনা, যদি নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়ার জন্য অ্যাপ্লাই করে থাকে অ্যাপ্লাই করবেন এবং সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে ইস্যু করবেন, আর যদি না হয়ে থাকে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। একই রকম দ্বিতীয় মেম্বারের নাম কি ভোটার লিস্ট থেকে বাতিল হয়েছে এবং তিনি ট্রাইব্যুনালে আপিল করেছে, যদি আপিল করে থাকে এবং নাম বাতিল হয়ে থাকে তো আপনি ইয়েস করবেন। একটা এসিআর থেকে নাম বাতিল হয়েছে কিন্তু ট্রাইব্যুনালে আপিল করেছে তাহলে আপনি ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকে নো করে দেবেন অথবা নট অ্যাপ্লিকেবল উল্লেখ করে দেবেন। তারপর সেভ ড্রাফে ক্লিক করে নেক্সট এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী স্টেপ চলে আসবে, যেহেতু এই ব্যক্তি একজন মহিলা এবং 25 থেকে 60 বছর বয়সের মধ্যে বয়স দেখতেই পাচ্ছেন, সেক্ষেত্রে তার সামনে কিন্তু চলে আসবে অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা। তো আপনি কি অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চান কিনা, যদি আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চান অন্নপূর্ণা প্রকল্পে ইয়েস আই এম অ্যাপ্লাইং এটা আপনি সিলেক্ট করুন। অন্নপূর্ণা প্রকল্পে আবেদন করতে চাইলে এটা আপনি ইয়েস করে দেবেন এবং অটোমেটিক নামের পাশে আপনার কিন্তু অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই চলে আসবে। তারপরে একই রকমভাবে এই যে দ্বিতীয় মেম্বার তিনি কি কোনো গভর্নমেন্ট স্কিমে টাকা পাচ্ছিল কিনা ডিবিটির মাধ্যমে, সেটা আপনাদের যে স্কিম হয়ে থাকে আপনি এখানে সিলেক্ট করবেন, যদি পেয়ে থাকে ইয়েস করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, তো এখান থেকে আপনি স্কিমের নাম সার্চ করবেন, কৃষক বন্ধু নাকি লক্ষ্মীর ভান্ডার দেখতেই পাচ্ছেন, তো আপনি এখানে অ্যাকর্ডিং এবং সেই স্কিম থেকে আপনি নাম প্রত্যাহার করতে চান কিনা বাতিল করতে চান কিনা, আমার বাতিল করতে চাচ্ছি না তাই এটা আমরা নো করে দেবো। এবং আলাদা কোনো স্কিমের টাকা যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে দ্বিতীয় স্কিম এখানে আপনি অ্যাডে ক্লিক করবেন। তারপর কোন স্কিমে টাকা পাচ্ছিল আপনি সার্চ করবেন, যদি লক্ষ্মীর ভান্ডার হয়ে থাকেন সেখান থেকে লক্ষ্মীর ভান্ডার তা উল্লেখ করে দেবেন এবং লক্ষ্মীর ভান্ডার থেকে তিনি তার নাম প্রত্যাহার করতে চায় কিনা। লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে আপনি যদি ইয়েস নো করে দেন সমস্যা নেই, ইয়েস মানে লক্ষ্মীর ভান্ডার থেকে আপনার নাম বাতিল হয়ে যাবে, নো মানে আপনাদের নাম বাতিল হবে না, তো আপনি এবার অ্যাকর্ডিং। তারপর আপনি কী করবেন, সেভ ড্রাফে আপনি ক্লিক করবেন, ডাটা আপনাদের সেভ হয়ে যাবে। এখন মেম্বার 3 এখানে আমরা চলে আসবো। তারপরে এই মেম্বার 3 আপনি যার নাম উল্লেখ করবেন সেই ব্যক্তিকে কিংবা তার বয়স কি 18 বছরের নিচে, যদি 18 বছরের নিচে হয়ে থাকে চাইল্ড এটা আপনি উল্লেখ করবেন, আর যদি 18 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে অ্যাডাল্ট এটা আপনি উল্লেখ করে দেবেন। তো আপনি এবার অ্যাকর্ডিং তো এইভাবে আপনি আপনার বাকি যে মেম্বারগুলো 3, 4, 5, 6 অ্যাড করে নেবেন। তারপরে একরকমভাবে মেম্বার 3তে সেই ব্যক্তির নাম উল্লেখ করে দিন আধার কার্ড দেখে দেখে। এরপর এখান থেকে যদি একটা 5 বছরের নিচে হয়ে থাকে আধার কার্ড যেহেতু তিনি আপনি বানাননি তো বার্থ সার্টিফিকেট দেখে দেখে সেই শিশুর নাম উল্লেখ করে দেবেন। এরপর সম্পর্ক পরিবারের যে কর্তা আপনি যার নাম উল্লেখ করেছেন তার সঙ্গে এই ব্যক্তির সম্পর্ক কী রয়েছে, যেহেতু তিনি একজন বাবা এবং এই যে ব্যক্তি মেম্বার 3 তিনি একজন ছেলে, তো সন আমি উল্লেখ করে দিলাম, ফাদার এবং সন এক কথায় সম্পর্ক পরিবারের কর্তার সঙ্গে সম্পর্ক ছেলে হিসাবে সম্পর্ক। এরপর ডেট অফ বার্থ কী রয়েছে আধার কার্ড অথবা বার্থ সার্টিফিকেট দেখে উল্লেখ করে দিন। জেন্ডার কী রয়েছে এখান থেকে মেল না ফিমেল তা উল্লেখ করে দিন। ক্যাটাগরি কী রয়েছে ইউআর এসসি এসটি ওবিসি যা হয়ে থাকে আপনার অ্যাকর্ডিং তা উল্লেখ করে দিন। রিলিজিয়ন কী রয়েছে মেম্বার 3তে আপনি যার নাম উল্লেখ করেছেন প্রত্যেকের জন্য কিন্তু পার্টিকুলারভাবে কিন্তু এখান থেকে রিলিজিয়ন ধর্ম উল্লেখ করতে হবে, তা আপনি উল্লেখ করে দেবেন। তারপর আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিন। যদি 5 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে আধার কার্ড কিন্তু বসানোর অপশন চলে আসবে, দেখতেই পাচ্ছেন আধার কার্ড নাম্বার বসাতে হবে এবং আধার কার্ড আপলোড করতে হবে। যদি 5 বছরের নিচে হয়ে থাকে তাহলে আপনি যে আধার কার্ড লিঙ্ক মোবাইল নাম্বার এটা আপনি ফাঁকা রাখবেন, সমস্যা নেই। একই রকমভাবে ডিসেবল স্ট্যাটাস যদি আপনার মেম্বার 3 সেই শিশু এক কথা শারীরিক অক্ষম হয়ে থাকে ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকে নো করে দেবেন। হলে আপনি ইয়েস করার পর প্রতিদিন সার্টিফিকেট আপলোড করে দেবেন, নাহলে আপনি নো করে দেবেন। একই রকমভাবে আধার কার্ড নাম্বারটিকে বসিয়ে দেবেন এখানে, আধার কার্ডটিকে আপলোড করে দেবেন যেহেতু 5 বছরের ঊর্ধ্বে। তারপর সেভ ড্রাফে ক্লিক করবেন, যেহেতু 18 বছর হয়নি এখনও এই ব্যক্তির এই সদস্যর এই শিশুর, তাই ভোটার কার্ডের অপশন এখানে কিন্তু নেই, দেখতে হাইড হয়ে গেছে। এরপরে যে নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী স্টেপ স্বাস্থ্য বিমা, যদি আপনি মেম্বার 3 সেই শিশুর নামও স্বাস্থ্য কার্ডে থাকে কিংবা আপনি কোনো প্রাইভেট কিংবা কোনো গভর্নমেন্ট স্কিম করে দেখেন তো আপনি এখান থেকে ইয়েস করে দেবেন
এবং সেই ইন্স্যুরেন্স টাইপ গভর্নমেন্ট নাকি প্রাইভেট তা উল্লেখ করে দেবেন। যদি না থাকে আপনি এখান থেকে এটা নো করে দেবেন একই রকমভাবে। তারপর নেক্সটে আপনি ক্লিক করবেন। এটা আমাদের সামনে কিন্তু হাইট চলে আসবে ইনকামের, যেহেতু একজন শিশু তিনি 18 বছরের নিচে। তারপর নেক্সটে আমরা ক্লিক করব। পরবর্তী স্টেপ, যদি আপনি সেই ব্যক্তির এক কথায় কেয়াতে অ্যাপ্লাই করে দেখেন, মেম্বার 3 তে আপনি যার নাম উল্লেখ করেছেন নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়ার জন্য, তাহলে আপনি ইয়েস করবেন। এই যে এক কথায় অ্যাপ্লাই, যদি অ্যাপ্লাই করে দেন অ্যাপ্লাই, অথবা ইস্যু হয়ে থাকলে ইস্যু, অথবা নট অ্যাপ্লিকেবল উল্লেখ করে দেবেন। এবং এই যে ভোটার কার্ডের যে এসের, এটা আমাদের দরকার নেই, যেহেতু তিনি একজন শিশু, 18 বছরের নিচে, ভোটার কার্ড এখনো হয়নি, এটা আমরা নট অ্যাপ্লিকেবল এরকমই থাকবে। তারপর নেক্সটে আমরা ক্লিক করব। পরবর্তী স্টেপ, যদি এই শিশু কোনো গভর্নমেন্ট স্কিমের টাকা পেয়ে থাকে, সেটা আপনি ইয়েস করবেন ডিবিটির মাধ্যমে। এক্ষেত্রে কিন্তু শিশুদের ক্ষেত্রে এখানে স্কলারশিপের নাম, ধরুন এখানে আমি সার্চ করব ঐক্যশ্রী, আপনি দেখতেই পাচ্ছেন ঐক্যশ্রী স্কলারশিপ চলে আসবে। এর পাশাপাশি আমি যদি অ্যাডে ক্লিক করি, আরও স্কলারশিপ, ধরুন স্বামী বিবেকানন্দ, এখানে সার্চ করবো, আমাদের সামনে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, মিড কামিং স্কলারশিপ তা চলে আসবে। তার পাশাপাশি দেখতেই পাচ্ছেন এখানে প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক ইত্যাদি স্কলারশিপ কিন্তু রয়েছে। যদি আপনি চান যে এই সমস্ত স্কলারশিপ থেকে আপনাদের শিশুর নাম বাদ যাক, আপনি ভুলেও এটা করবেন না। এগুলো নো যে রয়েছে, নোই আপনাদের থাকবে, এগুলো আপনি ইয়েস করবেন না। ইয়েস করলে কী হবে, আপনার শিশু ধরুন ঐক্যশ্রী কিংবা স্বামী বিবেকানন্দ মিড কামিং অথবা পোস্ট ম্যাট্রিক কিংবা কোনো স্কলারশিপে টাকা পাচ্ছে, এগুলো আপনি ইয়েস করে দেন 1 to OBT আউট, তাহলে আপনাদের কিন্তু সেই শিশু সেই স্কলারশিপ থেকে বাতিল হয়ে যাবে নাম। এগুলো আমরা বাতিল করবো না, এক কথা আমাদের দরকার নেই। এবং তিনি যেহেতু এই সমস্ত স্কলারশিপ টাকা পাচ্ছে না এই শিশু, এগুলো আমি এখান থেকে নো করে দিচ্ছি, এটা আমি এখানে সরাসরি নো করে দেবো। তারপর সেভ ড্রাফটে আমরা ক্লিক করবো, আমাদের ডাটা কিন্তু সেভ হয়ে যাবে। তারপর যে নেক্সটে আপনি ক্লিক করবেন। তো এখান থেকে গ্রেড, যদি সেই শিশু আপনাদের পড়াশোনা করে থাকে, সেটা প্রি প্রাইমারি নাকি নার্সারি নাকি কেজি নাকি এলকেজি নাকি ইউকেজি নাকি ক্লাস 1 2 3 4 নাকি ক্লাস 10 11 12 নাকি আদার্স ইত্যাদি, নাকি এক কথায় পড়াশোনা এখনো ভর্তি হয়নি, 5 বছরের কম কিংবা এখনো 1 মাস কিংবা 2 মাস কিংবা 1 বছর ইত্যাদি, যদি না হয়ে থাকে অ্যাডমিশন, তো এনে করে দেবেন। আর যদি অ্যাডমিশন নিয়ে থাকে, তো কোন ক্লাসে পড়াশোনা করছেন তা উল্লেখ করে দিন। এবারে সেই স্কুলের নাম কী হচ্ছে তা উল্লেখ করে দিন, এবং সেই স্কুলটি সরকারি নাকি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত, নাকি এক কথায় সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যদি হয়ে থাকে স্পন্সর স্কুল, তো আপনি এটা উল্লেখ করে দেবেন। আপনি আপনার শিশুকে প্রাইভেট স্কুলে পড়াশোনা করাচ্ছেন, কিন্তু সেটা গভর্নমেন্ট স্বীকৃতিপ্রাপ্ত, তাহলে আপনি এটা উল্লেখ করে দেবেন। আর যদি প্রাইভেট স্কুল হয়ে থাকে প্রাইভেট করে দেবেন, যেটা গভর্নমেন্ট স্বীকৃতিপ্রাপ্ত না, তাহলে আপনি শুধুমাত্র প্রাইভেট যদি হয়ে থাকে প্রাইভেট করে দেবেন। যদি মাদ্রাসাতে পড়াশোনা করে থাকে যেটা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত, তাহলে আপনি মাদ্রাসা এটা করে দেবেন। আর যদি আদার্স মাদ্রাসা যেটা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত না, তাহলে আপনি এটা করে দেবেন। যদি আদার্সে কোথাও পড়াশোনা করে থাকেন আদার্স করে দেবেন, আর যদি না হয়ে থাকে এ নিয়ে আপনি করে দেবেন। তো আপনি আপনার এখন যা হয়ে থাকেন তা উল্লেখ করে দিন। এবং আপনি আপনার শিশুকে চাইল্ড ভ্যাকসিন, শিশু ভ্যাকসিন দিয়েছেন কেন, যদি দিয়ে থাকেন ইউজ করে দেবেন, আর যদি না দিয়ে থাকেন নো করে দেবেন। তারপর সেভ ড্রাফে ক্লিক করবেন, আপনার তথ্য কিন্তু সেভ হয়ে যাবে। একরকমভাবে আপনাদের পরিবারে যদি আরও মেম্বার থাকে, অ্যাড মেম্বারে ক্লিক করে, অথবা মেম্বার যতগুলো আপনি অ্যাড করবেন সেভাবে আপনি আপনার বাকি মেম্বারগুলো অ্যাড করে নেবেন। আর আপনাদের পরিবারে যদি একের অধিক মহিলা থাকে 25 থেকে 60 বছর বয়সের মধ্যে, একরকমভাবে আপনি আপনার মহিলাদের তথ্যগুলো অ্যাড করে নেবেন। তখন অন্নপূর্ণা যোজনার এখানে ইয়েস করে দেবেন। এরকম করে যে সমস্ত মহিলা থাকবে পরিবারে, আপনাদের সেই একদম পরিবারে, তাদের নামের পাশে করে অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই কিন্তু চলে আসবে। তারপর সেভ ড্রাফট করে সেভ হয়ে যাবে। এখন আপনি কী করবেন, এই যে ডিক্লারেশন এবং কনসেন্ট, এখানে আপনি ক্লিক করুন। তারপরে এই যে বক্সে আপনি টিকমার্ক করুন। তারপর ওই যে কিন্তু প্রিভিউ অ্যান্ড সাবমিট, এই প্রিভিউ অ্যান্ড সাবমিটে আপনি ক্লিক করুন। এরপর দেখে নিন যে পরিবারের তথ্য, কেউটা ফ্যামিলিতে আপনি যার নাম উল্লেখ করেছেন সেই ব্যক্তির নাম, এরপর তার ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার, এগুলো আপনি দেখে নিন যে ঠিকঠাক রয়েছে কিনা। তারপর মেম্বার 2তে আপনি কিংবা মেম্বার 1-এ আপনি যার নাম উল্লেখ করেছেন সেই ব্যক্তির তথ্য দেখে নিন যে ঠিকঠাক রয়েছে কিনা। এবং টাকা কিন্তু পাঠানো হবে আধার কার্ড যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক থাকবে সেই ব্যাংকেই। এবং এই যে যেহেতু দ্বিতীয় মেম্বার অন্নপূর্ণা যোজনা আবেদন করেছে, তাই এখানে আমরা যে আধার কার্ড নাম্বারটি উল্লেখ করেছি, এই আধার কার্ড নাম্বারটি যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের মাধ্যমে লিঙ্ক থাকবে, সেই অ্যাকাউন্টে টাকা কিন্তু চলে আসবে ডিবিটির মাধ্যমে। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনি কী করবেন, সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। আর যদি মনে হয় ভুল রয়েছে, আপনি ক্লোজ করে দিয়ে আপনি আবার এডিট করে নেবেন। আমাদের ঠিকঠাক রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে আমরা ক্লিক করব। তো সাবমিট করতে দেখতেই পাচ্ছেন আমাদের আবেদন কিন্তু কমপ্লিট। এর পাশাপাশি আপনাদের টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার চলে আসবে। এখন আপনি এই পেজটিকে প্রিন্ট করবেন। প্রিন্ট করার জন্য এই যে উপরে দেখতেই পাচ্ছেন কপি আইকনটি, এখানে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে এই যে ফর্মটি এটা ডাউনলোড হয়ে যাবে, আপনি দেখতেই পাচ্ছেন। তো আশা করি বুঝতেই পারলেন, আপনি কিন্তু এইভাবে খুব সহজে বাড়িতে বসে অনলাইনে মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে অন্নপূর্ণা প্রকল্পে আবেদন করতে পারবেন। আরেকটি প্রশ্ন এখানে আপনাদের মনে থাকতে পারে যে আপনি অন্নপূর্ণা প্রকল্পে অনলাইন আবেদন করলেন, তারপর কি আপনার ডকুমেন্টস কোথাও জমা করতে হবে কিনা। অন্নপূর্ণা প্রকল্পে অনলাইন আবেদন করার পর কোথাও আপনার ডকুমেন্ট জমা করতে হবে না। যদি এক কথায় আধিকারিকরা, ইনকোয়ারি অফিসাররা কিংবা বিডিও অফিস অথবা এসডি অফিস থেকে আপনাদের কল করে, তখনই আপনি যেতে হবে সেখানে ডকুমেন্টস নিয়ে যাচাই করার জন্য, অন্যথায় আপনার দরকার পড়বে না। এই মুহূর্তে অনেক আবেদন করে এক আবেদন করেছে অনলাইনে, তাদের কোনো ডকুমেন্ট যাচাই হয়নি। অনেকের হয়েছে যাদের সংশয় দেখা দিয়েছে কিংবা কোনো গণ্ডগোল দেখা দিয়েছে, তাদেরকে ডাকা হয়েছে। যদি আপনার ডাকা হয় তখন আপনার যেতে হবে, অন্যথায় আপনাদের কিন্তু কোনো অফিসে গিয়ে ডকুমেন্ট জমা করতে হবে না।